আমার বাসায় পর্যন্ত যত সুগার গ্লাইডার বেবি হয়েছিল সবগুলো ফিমেল, এই একমাত্র বেবিটা হলো মেল বাচ্চা। খুবই সুন্দর, দেখো ওদের যে ডানা থাকে, এটা একটু তোমাকে দেখে ছোটবেলা দেখাতে মজা। পাতলা একটা ডানা, ডানা না, এটা গ্লাইডার আর কি। ওরা একদম ফ্লাই করতে পারে না, ওরা গ্লাইড করতে পারে অ্যাকচুয়ালি। লুসিস্টিক সুগার গ্লাইডার অন্যরকম সৌন্দর্য, ক্লাসিকটা ভাই দেখো বাচ্চাটা কি সুন্দর চিউচি করতেছে। দাও দাও, তোমাকে বেশিক্ষণ ভয় দেখাবো না আমরা। এই যে লেজ দেখো কি সুন্দর কালো লেজ হয়েছে। এটা আমাদের বাসার প্রথম ক্লাসিক সুগার গ্লাইডার বেবি। চোখে রেখে দিয়ে তারা কান্দছে, তারা বাবা চলে আসছে বাইরে। আসো দেখো, ট্রিট পাইলে খুশি, সব দুঃখ তারা ভুলে যাবে ট্রিট পাওয়ার পরে। মারামারি করতেছে। এটা হলো সব থেকে ছোট বাচ্চাটা। দেন এই সাইজের টোটাল 2টা বাচ্চা আছে, আমরা 2টা না বের করি, একটাই বের করি। এই যে এটা হলো লুসিস্টিক সুগার গ্লাইডার। আপনার কাছে কোন কালারটা বেশি ভালো লাগছে, ক্লাসিকটা না কি লুসিস্টিকটা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ সাদাটার ভিতরে একটা অন্যরকম মায়া, সাদা কালো চোখ খুব সুন্দর লাগে। আর ক্লাসিকটার ভিতরে একটা অন্যরকম মায়া আছে। কোন কালারটা আপনাদের বেশি পছন্দ একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের রেডাই আছে, রেডাই যদি এখন পিপি হয়নি, এই যে সে একটু ইউজ টু হইতেছে। প্রথম দিকে বেবিগুলোকে হাতে নিলে ওরা একটু নার্ভাস থাকে, স্বাভাবিক, বাবা মার থেকে নিয়ে আসছি। পরে আস্তে আস্তে হাতে নিতে ইউজ টু হয়ে যায়। আর আমাদের হেজকটারে আমরা আনার পরে এখন পর্যন্ত পার্টনার দিতে পারি নাই, কারণ আমি যেই কালারটা খুঁজতেছি ওই কালারটা অ্যাকচুয়ালি আমরা পাইতেছি না। দ্যাটস ওয়াই আমরা আসলে ওরা পার্টনার দিতে পারি না। ওরা একটু দেখাই আমরা, ও সারাদিন ঘুমাই। এই যে এই আমাদের হেজক, এটা ছোট্ট সজারু, চুপচাপ থাকে, খুব একটা লড়াচড়া করে না। ওর এখন বর্তমানে পার্টনার নাই। ওইটা হলো সিনেমন হেজহগ, খুবই সুন্দর একটা কালার। বাট এর থেকেও সুন্দর আরেকটা কালার আছে, সেটা হলো অ্যাপ্রিকট। আমি অ্যাপ্রিকট খুঁজতেছি, তারপর আমি ইনশাআল্লাহ পেয়ার দিব। আর আমার মেলটা এখন খুব ইয়াং একটা মেল। হেজহগ নর্মালি একটু ম্যাচুরিটি আসতে টাইম লাগে। এখন আমরা আসছি আমাদের ফিশ রুমে। অনেকে স্টিল আমার ভিডিওতে কমেন্ট করে যে আমাদের অ্যাক্সেলেটর বেবিগুলোর কি হয়েছিল। এই যে আমার অ্যাক্সেলেটরগুলো এখন এখানে আছে মাশাআল্লাহ সুস্থ, এখানে ফিমেলটা আছে, এই জায়গায় মেলটা আছে, যে দেখো। হ্যাঁ, অ্যাক্সেলেটরগুলোকে আমরা যে বাচ্চাগুলো দিছিল ওগুলাকে আমরা সার্ভাইভ করে দিতে পারি নাই। আমি আমার সর্বশেষ চেষ্টা করছি। বাচ্চাগুলো যখন একটু বড় হয়েছে ওই টাইমটায় আমার ফুসফুসে ইনফেকশন হয়, আর আমি একটু অসুস্থ ছিলাম দেখে ঠিকমতো টাইম দিতে পারি নাই। একদিন মেবি একটা দিন ভালো টাইম দিতে পারি নাই। ওই একদিনই সব একদম কেল্লা ফতে হয়ে গেছে। সবগুলা বেবি দেখলাম যে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন। আস্তে আস্তে 2-1 দিনের ভিতরে সবগুলা বেবি মারা গেছে। পরবর্তীতে আমি এটা ভিডিওতে বলে দিছি যে আমার একটা অ্যাক্সেলেটর বেবিকে আমরা সার্ভাইভ করতে পারিনি। আর একটা মজার জিনিস দেখাই, আমরা এখানে গাপ্পি মাছ আনছিলাম 3টা। হ্যাঁ, 3টা গাপ্পি মাছ থেকে, 3টা না অ্যাকচুয়ালি 4টা আনছিলাম, পর 2টা মারা গেছিল। আর যেগুলো আছে এগুলোর থেকে দেখো কতগুলো হয়েছে। এখন বর্তমানে বড় গাপ্পি মাছ আছে 2টা। হ্যাঁ, এই যে 2টাই আছে। আর সবগুলো যে ছোট ছোট যেগুলো দেখতেছেন, এছাড়া আরো অনেক আছে, যে পিচ্ছি ওই সাইডে। হ্যাঁ, আরো পিচ্ছি অনেক বাচ্চা হয়েছে এই ট্যাঙ্কের ভিতরে। বাদাম পাতা দেওয়াতে এই জায়গার পানির একটু বাদামি হয়ে গেছে। দেখো, এই যে আপনি যদি ভালো মতো খেয়াল করেন, ছোট ছোট কিছু বাচ্চা আপনি খেয়াল করতে পারবেন। তার এর চেয়ে বড়, তারপর এর থেকে বড়, বিভিন্ন সাইজের বাচ্চা আছে। এই কিছু বাচ্চা তো এখন কালার আসতেছে, যে বাচ্চাটার কালার আসতেছে। আমরা আমাদের শিয়ালের যে এই কেসটার ভিতরে রাখি, এখন ওরে আমরা কিন্তু খুব একটা ইন্টারাকশন করি না ওর সাথে, মানে ওর সাথে খেলাধুলা এগুলোর ওরা আমরা যে পোষা প্রাণী হিসেবে রাখার জন্য আনি নেই, ওরা আমরা রিলিজ করার জন্য আনছি। ওরা আমরা 3 মাস বয়সের ভিতরে ছাড়তে পারবো। 3 মাস বয়সে মোটামুটি ও নিজে সার্ভাইভ করতে পারবে। ওরা আমরা র মিট খাওয়াইতেছি যাতে করে ওইটাতে অভ্যস্ত হয়ে যায়। বয়েল মিট মাঝখানে প্ল্যান করছিলাম যে বয়েল মিট দিব, বাট নেচারে কিন্তু ও বয়েল মিট পাবে না, ও র মিট খাইয়ে ওরা অভ্যাস করতে হবে। তো ওরে আমরা ওরকম ভাবে, আর ওরে আমরা 3 বেলা যে একদম ভরপেট খাবার খাওয়াইতেছি এরকমও না। ওরে আমরা এমনভাবে খাবার দিতেছি যাতে করে মানে ও বাইরে গিয়ে অথবা যখন আমরা ওয়াইল্ডে ছাড়বো ওইভাবে সার্ভাইভ করতে পারে। আর আমরা ওকে যে কয়েলও দিই, হ্যাঁ, কয়েল দিয়ে গুলো যাতে করে মশা না কামড়ায়। এখন এই যে শিয়ালের বাচ্চারা দেখো, ওরা আমরা একটা হাইডিং প্লেস আগে দিতাম যেখানে ও হাইড করে মানে লুকিয়ে থাকতে পারতো। বাট ওই প্লাস্টিকের উপরে দেওয়াতে সমস্যা হচ্ছে কি, যখন পি করে অথবা পটি করে প্লাস্টিকটার ভিতরে ইনফেকশন ক্রিয়েট হতে পারে। এই জন্য আমরা এই যে বস্তাগুলো আছে দেখি, কারণ এই বস্তার উপরে যদি পটি হয়ে পি করে তাহলে কি হবে যে আমরা ওরে জাস্ট ওই বস্তাগুলো ক্লিন করতে আমাদের জন্য সুবিধা। আনলেস মানে ও খুব একটা বেশি ময়লা করতেছে আর কি, খুব একটা বেশি ময়লা করে না। আমাদের ট্রেগুলো আমাদের কিছুদিন পর পরিষ্কার করতে, 2 দিন পর পরিষ্কার করতে খুবই বাজে লেভেলে বন্ধ হয়ে যায়। বডি ওয়েট, কারণ আজকে অনেকদিন হয়েছে আমি ওর বডি ওয়েটটা মাইপা দেখিনি।
যে ঠিক আছে কিনা, একটা অ্যানিমেল সুস্থ আছে কিনা, হ্যাঁ সেটা বুঝতে হবে তার বডি ওয়েট দেখে। যদি তার বডি ওভার ওয়েট হয়ে যায় তাও সমস্যা, যদি বডি মানে একটু কম হালকা হয়ে থাকে তাহলে বুঝতে হবে ডিওয়ার্মিং অথবা অন্য কোনো সমস্যা আছে, মানে ওর ক্রিমি অথবা এগুলোর কোর্স করাতে হবে। মোটামুটি বয়স অনুসারে বাচ্চাটার বডি ওয়েট খুব ভালো আছে। অ্যান্ড ওরে কোনো ইনফেকশন আছে নাকি দেখি, কারণ ওদের খুব একটা চেকটা আমরা করি না ছাড়ার আগে। ওর শরীরে অনেক ইয়া ছিল, উকুনের মতো ছিল, ওগুলো স্প্রে করছি। এখন আলহামদুলিল্লাহ ওর শরীরে কোনো স্প্রে মানে কোনো উকুন নাই। এই যে আগের থেকে একটু বড় হয়েছে না বাচ্চা, তো খুব একটা, কিন্তু আপনি যদি প্রথম ভিডিও দেখেন ওর বডির কালারটা আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। যে প্রথম যখন আনছিলাম তখন বডির কালার ছিল একটু ধূসর টাইপের না, আর এখন হলো একটু বাদামি কালার। চেহারার স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে, যেরকম চোখা, হ্যাঁ ওইরকম টাইপের ইয়ে আসতেছে। যাকে যে লেজ বের হচ্ছে করে দেখছি যে ওর পটি ওর ইয়ের সাথে লেজের সাথে তো ইয়ের সাথে লেগে আছে কিনা। যদি পটি খারাপ হয় মানে ওর পেটে সমস্যা থাকে, ট্রাবল থাকে, লেজে পায়ে ওর পটি লেগে আছে, তো পটি খারাপ না মানে ওর পেটে কোনো সমস্যা নাই, এটা খুবই ভালো সাইন। যাক শিয়ালের বাচ্চাটা সুস্থ আছে। আমরা যদি এইভাবে চলতে থাকে, কন্টিনিউ করে থাকে, আমরা খুব শীঘ্রই ওকে রিলিজ করতে পারবো। এবং ওরা হান্টিং আমরা শিখাইতেছি, হান্টিং শিখাবো, বাট এগুলো হয়তো ভিডিওতে আমরা দেখাইতে পারবো না, কারণ এগুলো সেন্সিটিভ জিনিস, ইউটিউবে এবং ফেসবুকে আমরা আপলোড করতে পারবো না। হান্টিং কিভাবে ফক্সে শিখে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন যে আপনি কিভাবে একটা বাচ্চা শিয়ালে হান্টিং শিখাইতেছেন। এই যে ওরা যে খাবারগুলো দিস ওই যে র মিট, হ্যাঁ আগের থেকে এখন অনেক বেশি খায়। এই যে ভয় পাইতেছে, হ্যাঁ ও লুকাবে, যাস এরকম চিউ করতেছে, লুকাবে। এই মা ওরে যেখানে লুকায় রাখে, গর্তের ভিতরে হোক যেখানেই হোক, হ্যাঁ এই সাইজের বাচ্চা কিন্তু খুব একটা বের হয় না। আর একটু বড় হইলে তখন ওর মার পিছে বের হয়। এই সাইজের বাচ্চা কিন্তু হান্ট মানে শিকার করে খায় না। অনেকে মনে করে যে ওর শিকানো অথবা অনেক কিছু, হ্যাঁ মায়ের সাথে থাকলে যে মায়ের শরীরে লাভ দেওয়া, সিবলিংদের সাথে লাফালাফি করা, এগুলা হান্টিংয়ের একটা প্রসেস, মানে হান্টিং শিখার একটা প্রসেস। বাট এমন না যে এই বয়সে ওরা শিকার করে খায়। একটা মোটামুটি বয়স না হইলে ওরা শিকার, আপনি ওদের এখন যদি কিছু দেন ধৈর্য খাইতে পারবে না। আমরা এখন ওরে খাবার প্রোভাইড করতেছি, আর যখন ক্ষুধা লাগতেছে তখন, কারণ এখন ও নিজে খাইতে পারে না। যখন একটু বয়স বাড়বে তখন আমরা ওকে খাবার আর দিব না, হ্যাঁ না দেওয়ার কারণে ওরা ক্ষুধাটা বাড়বে, তখন ওকে আমরা আস্তে আস্তে হান্টিংটা শিখাবো, তখন ও নিজে ধরে খাওয়া শিখবে। আর আমি ভাবছিলাম যে আমরা ছেড়ে দিব, বাইরে ছেড়ে হান্টিং শিখাবো, বাট ও ছাড়লে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। যতটুকু পসিবল আমি দেখানোর চেষ্টা করবো, বাট এই হান্টিং অথবা এই ধরে খাওয়া এই জিনিসগুলো আমরা ভিডিওতে দেখাইতে পারবো না, কারণ রেস্ট্রিকশনের আন্ডারে পড়ে এগুলা।